হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউপিএসসি প্রিলিমসের কোন কোন টপিক বা চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট হয় সমস্ত সাবজেক্ট থেকে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা টপিকই লিখে রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ইউপিএসসি প্রিলিমস। যারা এবছর 25-এ এক্সাম দেবে তাদেরও হেল্পফুল হবে, যারা 26, 27, 28 জবেই দাও না কেন মোটামুটি রেলিভেন্টই হবে আশা করছি। তবে হ্যাঁ, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর ডিপেন্ড করে অনেক সময় ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাড হয় বা কিছু বাদ হয়, তো সেটা নেক্সট আপকামিং এক্সাম না হওয়া অবধি তো বোঝা সম্ভব নয়। বাট যারা 25-এ এক্সাম দেবে তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হবে, কারণ সামনে 4 মাসের মাথায় এক্সাম রয়েছে। কোন কোন টপিকে আমরা কথা বলবো? অ্যানশিয়েন্ট মিডিয়েভেলের কোন কোনগুলো ইম্পর্টেন্ট, আর্ট অ্যান্ড কালচার, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিটি। যার ভেতর কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলাদা করে আর কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারেন্ট অ্যাফেয়ার্সে সেভাবে হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত জায়গাতেই মিলানো থাকে। যার ভেতর কয়েকটা এক্সট্রা টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে সেটা আমরা একদম লাস্টে গিয়ে একটু আলোচনা করে দেবো। আদারওয়াইজ বেশিরভাগটাই কিন্তু এর ভেতরে কভার হয়েই যায়, যেমন এনভায়রনমেন্ট, ইকোনমি, পলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলোর ভেতরে কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার এগুলোর মধ্যে এমনি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আর ভিডিওটা আমি যতটা পারবো ক্রিপস রাখার চেষ্টা করবো যাতে বেশি লেন্দি না হয়ে যায়। শুধুমাত্র তোমরা এখানে দেখতেই পাচ্ছ, শুধুমাত্র তাদের ভেতর থেকেও, এই চ্যাপ্টারগুলোর ভেতর থেকেও কিছু কিছু সিলেক্টিভ চ্যাপ্টার থাকে যে চ্যাপ্টারগুলো আরোই বেশি ইম্পর্টেন্ট হয়। তো সেই চ্যাপ্টারগুলো একদম লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য রাখবে, সেগুলোও আজকে ক্লাসে একদম আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি ভিডিওটা শুরুর আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করব। তো যারা ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। টেক্সট বুক, পাস এলাইট নিয়ে চলে এসছে ইউপিএসসির জন্য সমস্ত কিছু কিন্তু একটা সলিউশনে, গেট অল ইন ওয়ান সলিউশন, যেখানে তোমরা প্রায় 300-র বেশি টেস্ট অ্যাভেলেবেল পাবে, যেখানে সমস্ত টেস্টগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনসিইআরটি, স্ট্যান্ডার্ড বুকস সমস্ত কিছু কভার হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইউপিএসসি মেন্সের টেস্ট সিরিজ পাবে, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য কিন্তু তোমরা চিট শিটস মতো পাবে, যে চিট শিটসগুলোর থেকে তোমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রিভিশন করতে পারবে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিটস দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টাইম লাইন ধরে কিন্তু ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটাতে খুব সহজেই রিভিশনে কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়া তোমাদের কোন ডেটে মেন্সের অ্যান্সার রাইটিং হবে, কিভাবে কি তার শিডিউল থাকবে, কোন দিন কোন টপিকটা পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতে দেওয়া থাকবে, এবং খুব সিস্টেমেটিক ওয়েতে তোমরা প্রিপারেশান নিতে পারবে। সো এখন আর স্ক্যাটার্ড ওয়েতে নয়, একটা কনসোলিডেটেড ওয়েতে তোমরা ইউপিএসসি প্রিপারেশান নিতে পারবে। আর সেখানে কিন্তু টেক্সট বুক, পাস এলাইট তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই কোর্সটা জয়েন করতে চাইছো, আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো, এবং আমার কুপন পূজা11 ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ফার্স্ট মক টেস্ট তোমরা কবে দিচ্ছ। প্রথমে বলছে অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল হিস্ট্রি। অ্যানশিয়েন্ট মিডিয়েভেল হিস্ট্রি থেকে আমরা কি কি পড়বো আমি এপাশে চলে আসছি, তোমাদের দেখতে সুবিধা হবে। ফার্স্ট আসছে হচ্ছে বুদ্ধিজম, জৈনিজম। ঠিক আছে, বুদ্ধিজম, জৈনিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে স্পেশালি কোন কোন সেকশনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, পারলে লিখে নিতে পারো। টার্মস অ্যান্ড মিনিং খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। এছাড়া তার সাথে হচ্ছে যেগুলো সেক্ট থাকে, যেমন স্থানাকাবাসিস থাকে, স্থবিরাবন্দিজ রয়েছে, এরকম বেশ কিছু সেক্ট রয়েছে, মানে ডিফারেন্ট ভাগ থাকে বুদ্ধিজম, জৈনিজমের মধ্যে, সেগুলো থেকেও প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, আর এছাড়া বুদ্ধিস্ট কাউন্সিল, বুদ্ধিস্ট ডক্ট্রিন, বুদ্ধিস্ট লিটারেচার পুরোটাই ইম্পর্টেন্ট। বুদ্ধিজম, জৈনিজম সেভাবে বাদ দেওয়ার কোনো জায়গাই থাকে না, স্পেশালি প্রত্যেক বছরই মোটামুটি কোশ্চেন এখান থেকে আসছে। এছাড়া হচ্ছে টার্মিনোলজিস অফ অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল হিস্ট্রি। টার্মিনোলজি মানে টার্মস অ্যান্ড মিনিং, স্পেশালি কোন টার্মসগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মগুলো আমি লাস্টের দিকে লিখে দিয়েছি, খুব সম্ভবত দেখবে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মস অ্যান্ড মিনিং। যখন টার্মিনোলজিস পড়বে তার ভেতর স্পেশাল এমফাসাইজ রাখবে, যেগুলো ধরো কোনো ট্যাক্স রিলেটেড, কোনো পোর্ট সিটি, কোনো বন্দর, ঠিক আছে সেইগুলো, বা কোনো হচ্ছে তোমার সেই সময় যেগুলো এক ধরনের রেভিনিউ যে ট্যাক্সগুলো নেওয়া হতো বা বলা হতো, বালি, তারপর শুল্ক, এই টাইপের নাম থাকতো, তো সেই টাইপের যে নামের যে ট্যাক্সগুলো থাকে, বা বন্দর বা কোনো শহর, এই টাইপের জিনিসগুলো পরীক্ষাতে বেশি এসে থাকে। এছাড়া হচ্ছে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি ইউপিএসসির বরাবরই একটা ফেভারিট টপিক, যেমন সঙ্গম পিরিয়ড, বিজয়নগর, যার ভেতর চোলা, চেরা, পান্ডিয়া, 3টে সঙ্গম লিটারেচার, ইম্পেরিয়াল চোলা, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। স্পেশালি বিজয়নগরের মধ্যে কৃষ্ণদেব রায় ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন এসছে। অচ্যুতদেব রায় ইম্পর্টেন্ট, কৃষ্ণদেব রায় ইম্পর্টেন্ট। এরপর মডিয়ান আর্টের মধ্যে অশোকার আর্ট অ্যান্ড আর্কিটেকচারাল, যে অশোকা যেভাবে অ্যাকচুয়ালি তোমার ধম্মা বা বুদ্ধিজম প্রমোট করেছেন সেটা, অ্যাট দ্য সেম টাইম মডিয়ান আর্ট, যে 14টা মেজর রক এডিক্ট রয়েছে, তারপর পিলার এডিক্ট রয়েছে, প্যালেস রয়েছে, স্তূপা রয়েছে, এই জিনিসগুলো কিন্তু মডিয়ান আর্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়।
গুপ্তাদের মধ্যে ইম্পর্টেন্ট হয়, যেমন সমুদ্রগুপ্তের অ্যাডমিনিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে টার্মস অ্যান্ড মিনিংস থাকে সেগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে। আদারওয়াইজ গুপ্তার লিটারেচার, গুপ্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেশি ইম্পর্টেন্ট হয়। সায়েন্স অ্যান্ড টেকের ওপর অলরেডি ইউপিএসসি প্রিলিমসে মেন্সে কিন্তু কোশ্চেন এসে গেছে। সো গুপ্তা লিটারেচার, গুপ্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মুঘল আর্ট, মিডাইভেলের মধ্যে যদি আমরা চলে আসি, মুঘল আর্টও কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি চারবাগ স্টাইল অফ গার্ডেনিং যেটা আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে পড়ে, জালি ওয়ার্ক রয়েছে, তো এগুলো মুঘল আর্টের মধ্যে চলে আসছে। এছাড়া যদি আমি আলাউদ্দিন খিলজি, দিল্লি সুলতানেতের কথা বলি, তো সেই সময়কার যে কোনো সমস্ত চ্যাপ্টারই ধরি না কেন, দিল্লি সুলতানেত হোক, মুঘলস হোক, বা হচ্ছে মরিয়ান হোক, তো এদের প্রত্যেকের অ্যাডমিনিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট হয়। এখানে আমি লিখে দিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মস অ্যান্ড মিনিং, যার ভেতরে আমি কয়েকটা বলে দিচ্ছি। অশোকার অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট, যেটাকে আমরা মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বলে থাকি। গুপ্তাদের মধ্যে সমুদ্রগুপ্তের অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট, কনিষ্কর অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট, হর্ষবর্ধনের অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া হচ্ছে এদিকে আর কয়েকজন রয়েছে, যেমন পুলকেশী টু ইম্পর্টেন্ট, কনিষ্ক ইম্পর্টেন্ট, হর্ষবর্ধন ইম্পর্টেন্ট। আর এদিক আবার যদি মিডাইভেলের দিকে চলে আসি, আলাউদ্দিন খিলজি ইম্পর্টেন্ট, আলাউদ্দিন খিলজির অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট। মোহাম্মদ বিন তুগলকের টুকটাক অল্প বিস্তর একটু পড়তে পারো, অত বেশি ইম্পর্টেন্ট হয় না। ফিরোজ শাহ তুগলকের অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট, আকবরের অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট। তো কয়েকজনের অ্যাডমিনিস্ট্রেশন ইম্পর্টেন্ট হয়, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে টার্মস অ্যান্ড মিনিংগুলো থাকে, এখানে তো আর ডেসক্রিপটিভ লেখার ব্যাপার নেই বিকজ এটা প্রিলিমসের জন্য, তো যার জন্য টার্ম আর মিনিং যেগুলো থাকে সেই টার্মস আর মিনিংয়ের উপর এমফাসাইজ করে পড়বে, সেখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এছাড়া ভক্তি আর সুফি মুভমেন্টও বরাবরই ইম্পর্টেন্ট হয়ে থাকে, বাট ইদানিং লাস্ট কিছু বছরে কোশ্চেন কম দেখা যাচ্ছে, বাট ওভাবে আমরা তার জন্য ছেড়ে দিতে পারি না, বিকজ বুদ্ধিজম, জৈনিজম, ভক্তি, সুফি এগুলো বরাবরই ইউপিএসসির ফেভারিট টপিক ছিল। মাঝখানে 2-3 বছর দেয়নি, বাট তার মানে এই নয় যে ভবিষ্যতে আসবে না। তো সুতরাং ভক্তি সুফি মুভমেন্টও অবশ্যই পড়ে নেবে, তাও সিলেক্টিভলি, সবগুলো নয়, ঠিক আছে, সিলেক্টিভলি। স্পেশালি কোনো ধরো মুভমেন্ট যদি হয়ে থাকে, সেই মুভমেন্টের নামটা কি, কে স্টার্ট করেছিল, লোকাল রিজিয়নটা কি, এরকম মানে জায়গার বেসিসে, কারণ পার্টিকুলারলি সবগুলো পড়তে হয় না। কে কোন ধর্মের প্রচার করেছিলেন, কোথা থেকে বিলং করতেন, এবং কোন পার্টিকুলার লোকেশন থেকে, এই দুটো জানলেই এনাফ হয়ে যাবে। এরপর আসছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারে তো প্রচুর চ্যাপ্টার রয়েছে যেগুলো আমরা সিলেক্টিভ পড়বো, যেমন আর্কিটেকচার অফ অ্যানশিয়েন্ট কিংডম, আর যেটা তোমাদের নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা রয়েছে ওখানে ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পাবে আর্কিটেকচার অফ অ্যানশিয়েন্ট কিংডম। এইবার আর্কিটেকচারের মধ্যে সমস্তটা পড়তে হবে না, কিছু কিছু আর্কিটেকচার আমরা পড়বো। আচ্ছা সরি, আমি এখানে একটা জিনিস বাদ দিয়ে গেছি, দ্যাট ইজ সাইট। ঠিক আছে, এইটা একটু অ্যাড অন করে নিও, সাইট অফ প্রি হিস্টোরিক ইন্ডিয়া বা বুদ্ধিজম বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেগুলোর সাইট থেকে কোশ্চেন আসে, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, বুর্জোহাম, তারপরে হচ্ছে তোমার বানওয়ালি, এরকম বেশ কিছু, ধোলাবিরা, এরকম বেশ কিছু সাইটের ওপর কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। তো প্রি হিস্টোরিক টাইম, হরপ্পা সভ্যতা, এই টাইম পিরিয়ড থেকে শুধুমাত্র সাইটগুলোর ওপর একটু এমফাসাইজ রাখবে, মানে কোনগুলো কোন জায়গায় বর্তমানে লোকেটেড রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেখান থেকে কী কী ফাইন্ডিং হয়েছে, দুটো জিনিস মনে রাখতে হবে, বর্তমান লোকেশন কোথায় রয়েছে আর কী কী পাওয়া গেছে সেই সাইট থেকে। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচার থেকে আমরা কী কী পড়ছি, অ্যান্ড আর্কিটেকচার অফ অ্যানশিয়েন্ট কিংডম, স্পেশালি মরিয়ান আর্কিটেকচার ইম্পর্টেন্ট হয়ে থাকে। গুপ্তাদের সময় আর্কিটেকচার খুব বেশি বলবো না, টেম্পল আর্কিটেকচারটা ফ্লারিশড হয়েছে, স্পেশালি সাউথ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচারটা বেশি ইম্পর্টেন্ট, দ্রাবিডিয়ান, নাগারা, ভেসারা, এই স্টাইলগুলো মাথায় রাখবে। স্পেশালি যে 7টা স্টাইল রয়েছে তোমাদের চ্যাপ্টার 1-এর মধ্যেই, সেই টেম্পল আর্কিটেকচারের 7টা স্টাইল, যেটা অলরেডি আমার এই চ্যানেলে ক্লাস, ডেমো ক্লাস হিসেবে দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো টেম্পল আর্কিটেকচারের মধ্যে রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া টেম্পল আর্কিটেকচারের পরে কোন আর্কিটেকচার ইম্পর্টেন্ট, মুঘল আর্কিটেকচার ইম্পর্টেন্ট। তো অ্যানশিয়েন্ট থেকে আমরা কি করছি, মরিয়ান আর্কিটেকচারটার ওপর এমফাসাইজ রাখছি, আর হচ্ছে বুদ্ধিজমের ওপরে এমফাসাইজ করলে হচ্ছে স্তূপার ওপর আর্কিটেকচার, স্তূপা আর্কিটেকচার ইম্পর্টেন্ট হয়ে থাকে। এছাড়া টেম্পল আর্কিটেকচার 5টা স্টেজ আছে, আর 7 ধরনের টেম্পল আর্কিটেকচার আছে। বিজয়নগর স্টাইলটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, দ্রাবিডিয়ান স্টাইল ইম্পর্টেন্ট হয়, এবং তাদের ফিচার্সগুলো, বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট হয়। মুঘল আর্কিটেকচার ইম্পর্টেন্ট। এরপর আসে হচ্ছে যে চ্যাপ্টারগুলো, সেগুলোর আসে হচ্ছে, দেখো কয়েকটা জিনিস বলে দিই, পেন্টিং, মিউজিক, থিয়েটার, ডান্স, ফেয়ার, ফেস্টিভ্যাল, এগুলো জেনারেলি কোনগুলো জিজ্ঞেস করে, ফোকগুলো। ফোক মানে পার্টিকুলারলি কোনো একটা লোকাল এলাকার মধ্যে মানে সার্কুলেটেড, লাইক মাধুবানি পেন্টিং, ঠিক আছে, এর ফাদ পেন্টিং, এই টাইপের যে পেন্টিংগুলো রয়েছে, যে পার্টিকুলার কোথাও বিহার থেকে আসছে, মাধুবানির থেকে বা রাজস্থান থেকে, এইভাবে করে যে নামগুলো আসছে, বা স্ক্রোল পেন্টিং, ওয়ার্লি পেন্টিং, এভাবে কোশ্চেন এসছে। তো এই ধরনের যে মিউজিক কী কী আসছে, পেন্টিং, মিউজিক, থিয়েটার, ডান্স, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, এইগুলো প্রত্যেকটা থেকে আমরা কি করছি, এখানে আমি লিখে দিয়েছি ফোক পেন্টিং এবং তাদের লোকেশন, অ্যান্ড ইন নিউজ। 3টে জিনিস মাথায় রাখবো, কি কি,
যেগুলো পার্টিকুলার কোথার থেকে আসছে ফোক পেন্টিংগুলোই করব, বাকি সব ডিটেলে আমার অত বেশি যাওয়ার দরকার নেই, অনেক কিছু রয়েছে। মিউজিকেও সেম তাই, কিভাবে গান আসে, তার স্বর কি, নোট কি, তাল কি, রাগ কি, এইগুলো এখন আর ইউপিএসসি জিজ্ঞেস করে না। ইউপিএসসির মেন এমফাসাইজ থাকে যে পার্টিকুলার কোন ফোক পেন্টিং, স্পেশালি যেটা লাস্ট 1-1.5 বছরে নিউজে এসছে কোনো না কোনো কারণে, বাজেট স্পিচে কোনোভাবে নিউজে এসছে, ইকোনমিক সার্ভেতে কোনোভাবে নিউজে এসছে, কোনো না কিছু যেটা কোনোভাবে খবরে এসছে, বা প্রাইম মিনিস্টার কোথাও অ্যাড্রেস করতে গিয়ে সেখানে অমুক পেন্টিং তাকে প্রাইম মিনিস্টারকে গিফট করা হয়েছে, তখন সেই পেন্টিংটা নিউজে থেকে যায়, বা আমাদের পার্লামেন্ট যখন ইনঅগরেট হয়েছে তখন অমুক জায়গায় অমুক পেন্টিং দিয়ে সেই জায়গাটা সাজানো হয়েছে, তো তখন সেই পেন্টিংটা ইম্পর্টেন্ট হয়ে যায়। স্পেশালি যারা 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে তারা ভালোভাবে জানবে যে কোন পেন্টিং, কোন মিউজিক, কোন ডান্স, কোন থিয়েটার, কোন ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, মেলা, ফেস্টিভ্যালস, এগুলো লাস্ট 1 বছরে নিউজে ছিল। এবছর 2025-এ যারা এক্সাম দেবে, কুম্ভ মেলার ওপর কোশ্চেন আসার বা কুম্ভের ওপর কোশ্চেন আসার একটা চান্স রয়েছে, যেহেতু এবছরের একটা বিগেস্ট ফেস্টিভ্যালস রয়েছে, বিগেস্ট ফেয়ার রয়েছে কুম্ভ মেলা, ঠিক আছে? তো যার জন্য এটার ওপর একটা এমফাসাইজ রাখবে। তো এইগুলোর কি করব আমরা, লোকেশন করব, কোন রাজ্য থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে পার্টিকুলারলি বা কোন জায়গা থেকে কোন পেন্টিং, কোন মিউজিক, কোন ডান্স ফর্মটা আসছে ফোক পেন্টিংয়ে। এছাড়া নতুন জিআই ট্যাগ তো প্রচুর আছে, এত জিআই ট্যাগ থোড়ি মনে রাখা সম্ভব পড়ে এক্সামের আগে। লাস্ট 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে যে নতুন জিআই ট্যাগগুলো অ্যাড হয়েছে, নতুন ইউনেস্কো সাইট 2024-এ দুটো ইউনেস্কো সাইটের উপরে কোশ্চেন এসছে, 2024-এ ওই দুটোই কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। একটা বোধহয় গারবা ডান্সের উপরে বোধহয় একটা এসেছিল, না গারবা ডান্স নয়, আর একটা মনে হয় এসেছিল হয়সালা টেম্পলের ওপরে, আর একটা বোধহয় গরবা ডান্স বা এরকম কিছু একটা হবে, আমার এক্সাক্ট ভুলে গেছি। তো দুটো ইউনেস্কো ইনট্যাঞ্জিবল ওয়ার্ল্ড হেরিটেজের ওপর একটা এসছে, আর একটা হেরিটেজ সাইটের ওপর এসছে। তো যেগুলো লাস্ট 2 বছরের মধ্যে ইউনেস্কো অ্যাড অন করেছে বা কোনো ইম্পর্টেন্ট কিছু হয়েছে, যদি এবছর না হয়ে থাকে আমি যদিও বলতে পারবো না, বিকজ আমি নিজে 25-এ এক্সাম দেবো না, সো আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়িনি লাস্ট 1 বছরে। তো যদি এসে থাকে তাহলে তোমরা পড়ো, আর যদি না এসে থাকে তাহলে লাস্ট কয়েক বছরে যেগুলো এসছে সেগুলো একবার দেখে এসো। তো নতুন ইউনেস্কো সাইট, এর সাথে সাথে আমরা কি পড়বো, 2টো চ্যাপ্টার এক্সট্রা পড়ে রাখতে পারো, আমি দিয়ে রাখলাম অ্যাজ আ ব্যাকআপ হিসাবে। জেনারেলি লাস্ট কয়েক বছরে কোশ্চেন আসছে না, বাট তবু যদি আসে, একটা হচ্ছে লিটারেচার আর একটা হচ্ছে ফিলোসফি, ঠিক আছে? দুটো না কানেক্টেড হয়, ফিলোসফিও রিলেটেড টু ধর্মের সাথে কানেক্টেড হয়ে থাকে, যেমন হচ্ছে, এবং লিটারেচারও তাই হয়ে থাকে। বুদ্ধিস্ট লিটারেচার আছে, বুদ্ধিস্ট ফিলোসফি আছে, জৈন লিটারেচার আছে, জৈন ফিলোসফি আছে, ঠিক আছে? ভেদিক লিটারেচার আছে, ভেদিক ফিলোসফি আছে, যার ভেতর বেদান্ত, মীমাংসা এগুলো আসছে। তো ডেফিনেটলি এটাতে কি হচ্ছে যে তোমরা ডিফারেন্ট লিটারেচার, যে কোন ধর্মের সাথে বা কোন ফিলোসফির সাথে, অ্যাকচুয়ালি ধর্ম, ফিলোসফি, লিটারেচার 3টে চ্যাপ্টার কানেক্টেড হয়, ঠিক আছে? তো একটা চাইলে পড়ে রাখতে পারো ফিলোসফি আর লিটারেচার। সারা বছর অবশ্যই পড়েছো, আশা করছি পড়া উচিত। যদি লাস্ট মোমেন্টে রিভিশন করতে চাও তো এই দুটো চ্যাপ্টার একবার করে রাখতে পারো। আর একটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হচ্ছে ফরেন ট্রাভেলার্স অ্যাকাউন্ট। ফরেন ট্রাভেলার্স অ্যাকাউন্ট যারা ইন্ডিয়াতে এসছে বাইরের থেকে, তার যেমন ফাহিয়েন, হিউয়েনসাং, মেঘাস্তিনিস, তারপরে হচ্ছে ডিজিং, এরকম অনেক রয়েছে, আলবিরুনি, আলমাসুদি। তো এরা যে এখানে এসে যে ট্রাভেলাররা যেই অ্যাকাউন্টগুলো লিখেছে, সেই অ্যাকাউন্টে থেকে কোশ্চেন আসে, এর আগেও এসছে, যে তারা কি কি লিখে গেছে, কি কি দেখে গেছে, তার সেই সময় মহিলাদের পজিশন কেমন ছিল, সোশ্যাল স্ট্যাটাস কেমন ছিল, শূদ্রদের স্ট্যাটাস কেমন ছিল, তারা কোন কোন স্পোর্টস বা কোন কোন গেমে পার্টিসিপেট করতো। তো এই ধরনের জিনিসগুলো অনেক সময় কমন আসে না পরীক্ষায় জেনারেলি। তো যখন আসে না তখন অ্যান্সার জেনারেলি 99% কেস থাকে যে অল অফ দি অ্যাভাব হয়, কারণ কোনো ফরেন ট্রাভেলার কি লিখে গেছে, এত বই ডিটেল যিনি কোশ্চেন তৈরি করে তিনিও হয়তো এত ডিটেল ঘেটে পড়েন না, বা আমরাও পড়ি না। তো সেই ক্ষেত্রে এরকম প্রিভিয়াসে যত কোশ্চেন হয়েছে তত অ্যান্সারগুলো অল অফ দি অ্যাভাবই হয়েছে, সবকটাই ঠিক হয়েছে, ঠিক আছে? তো এইখান থেকে, এবং টার্মস আর মিনিং আলাদা করে আমি আর বলছি না, যখন আমি টার্মিনোলজিজ অফ অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল বলে দিচ্ছি তার ভেতর আর্ট অ্যান্ড কালচারের টার্ম এমনি ইনক্লুডেড হয়ে যায়, কারণ আর্ট অ্যান্ড কালচার কিন্তু কোনো আলাদা সাবজেক্ট নয়, আর্ট অ্যান্ড কালচার হিস্ট্রিরই পার্ট, হিস্ট্রি অংশ, সেটা থেকে একটু এক্সট্রা আলাদা করে ওটাকে আলাদা একটা সাবজেক্ট বানানো হয়েছে। ঠিক যেমন এগ্রিকালচার জিওগ্রাফিরই অংশ, সেরকমই, অথচ এগ্রিকালচার একটা আলাদা সাবজেক্টও আছে, সেরকমই আর্ট অ্যান্ড কালচার হিস্ট্রি অংশ, সেটাকে জাস্ট একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে আলাদা করা হয়েছে। তো টার্মিনোলজি যখন অ্যানশিয়েন্ট মিডাইভাল পড়ছো তার ভেতর অটোমেটিক্যালি আর্ট অ্যান্ড কালচারেরও টার্মিনোলজি অ্যাড অন হয়ে যায়, আর যেটা দুটোকেই কভার করে দিচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা অ্যানশিয়েন্ট মিডাইভাল, আর্ট অ্যান্ড কালচার থেকে এই সাবজেক্ট পড়বো, টপিক পড়বো। এরপরে আসবো হচ্ছে মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি থেকে প্রথম দিকের চ্যাপ্টারগুলো আগে তো অবশ্যই পড়েছো আশা করি, প্রথম 6টা বা 5টা চ্যাপ্টার রয়েছে স্পেকট্রামের। পরের দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে লাইক হচ্ছে রিভোল্টগুলো। এইবার রিভোল্ট যখন আমি বলবো তার ভেতর সব ইম্পর্টেন্ট হয়ে যাবে, লাইক ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, পিজেন্ট মুভমেন্ট, সিভিল রেভেলিয়ান, এগুলো সব চলে আসে রিভোল্টের মধ্যে। বিফোর অ্যান্ড আফটার 1857, বিফোর অ্যান্ড আফটার দুটোই, 1857 আগে যেগুলো হয়েছে, আবার 1857 পরে যেগুলো হয়েছে, যেমন সেই সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহ, তেভাগা মুভমেন্ট, তেলেঙ্গানা মুভমেন্ট, এইগুলো টোটালটা একদম
স্বাধীনতার টাইম অবধি, মোটামুটি 1947 অবধি টোটালটা যতটা কভার করা যায়, মানে 1760 থেকে 1756 1760 ওই রকম টাইম থেকে শুরু করে 1947 অবধি মুভমেন্ট যেগুলো রয়েছে সেগুলো। বাট হ্যাঁ, সব মুভমেন্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু মুভমেন্টগুলো ইম্পর্টেন্ট হয়, যেমন সন্ন্যাসী রেবেলিয়ান, তারপর পাইক রেবেলিয়ান, পলিগার রেবেলিয়ান বা পলিগার বিদ্রোহ যেটাকে বলা হয়ে থাকে, তারপরে হচ্ছে তোমাদের যেটা বললাম তেলেঙ্গানা, তেভাগা, নীল বিদ্রোহ, এরকম বেশ কিছু সিলেক্টিভ বিদ্রোহ আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, সমস্তগুলো ইম্পর্টেন্ট হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন আরেকটা যেরকম ট্রাইবাল মুভমেন্ট যেগুলো রয়েছে বা ট্রাইবাল রিভোল্ট যেগুলো রয়েছে ওগুলো পুরোটাই পড়বে, ঠিক আছে। আচ্ছা, রিভোল্ট অফ 1857 1857 মহাবিদ্রোহ অবশ্যই পড়বো। স্পেশালি 1857 মহাবিদ্রোহের ফলে কি কি চেঞ্জেস এসছে এগুলো অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করে, যে ওই অ্যাক্টটা আসলো 1858 যা অ্যাক্টটা আসছে তার ফলে কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ বদল আসছে। এরপর আসে সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, যেটা হচ্ছে তোমাদের ওই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওখানে যে হিস্ট্রিগুলো দেওয়া রয়েছে সেইগুলো, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট। এরপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মিলিটেন্ট গ্রুপ যেগুলো কাজগুলো করে গেছিলো, যাই ইন্ডিয়ার ভেতরেও কিছু মিলিটেন্ট গ্রুপ ছিল আর বাইরেও কিছু মিলিটেন্ট গ্রুপ ছিল, যেমন সান ফ্রান্সিসকোতে ছিল, বার্লিনে ছিল, ঠিক আছে, গাদার পার্টি ছিল। তো এরকম যে পার্টিগুলো তৈরি হয়েছিল সেই পার্টিগুলোর কী কী কাজ ছিল। এরপর হচ্ছে গান্ধীর সাথে যে রিলেটেড মুভমেন্টগুলো, যেমন নন কোঅপারেশন, সিভিল ডিসওবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 3টে রাউন্ড টেবিল কনফারেন্স, টোটালটা গান্ধিয়ান পিরিয়ড যদি আমরা দেখতে যাই, গান্ধী আফ্রিকাতে বসে যা যা করেছে, আফ্রিকার মুভমেন্ট 2-3টে মুভমেন্ট আছে, 2-3টে ফার্ম রয়েছে। আবার এখানে আসার পরে, ভারতে আসার পরে 1915 সাল খুব সম্ভবত, হ্যাঁ 1915-এ গান্ধীজি আসছে এবং 1 বছর রেস্ট নিয়ে তারপরে পুরো ভারত ঘুরে দেখছেন, দেখে তারপরে 1917 থেকে চম্পারণ, আমেদাবাদ, খেদা এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। তারপর নন কোঅপারেশন, রাওলাট অ্যাক্ট, জালিয়ানাবাগ ম্যাসাকার, পরপর ইভেন্ট যেগুলো রয়েছে সেগুলো পরপর তোমাদেরকে একদম ইভেন্ট ওয়াইজ মুখস্থ রাখতে হবে। তো ইভেন আইএনসি থেকেই পুরো ইম্পর্টেন্স শুরু হয়ে যায়। 1885 থেকে 1947 টাইমের মধ্যে যে যে ইভেন্ট ঘটেছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট হয়। এছাড়া একটা চ্যাপ্টার আছে তোমাদের বইয়ে, পেয়ে যাবে বোধহয়, খুব সম্ভবত 26 নম্বর বা 27 নম্বর চ্যাপ্টার হবে, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, অ্যাক্ট, জুডিশিয়াল ডেভেলপমেন্ট, এরম টাইপের একটা চ্যাপ্টার আছে। সেই অ্যাক্ট, পলিসি, নিউজ পেপার এগুলো দেখবে, ঠিক আছে, যার ভেতরে সেই রায়তবাড়ি বন্দোবস্ত, মহলবাড়ি, তারপরে হচ্ছে সিভিল সার্ভিসের রিফর্ম, পুলিশ রিফর্ম, এই টাইপের যে টপিকগুলো রয়েছে। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এইরকম যে চ্যাপ্টারগুলো রয়েছে, অ্যাক্টগুলো রয়েছে, ব্রিটিশ অ্যাক্ট যেগুলোকে বলা হয়, যেটা তোমাদের লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারেও আছে। লক্ষ্মীকান্তের যে প্রথম চ্যাপ্টার হিস্টোরিক্যাল আন্ডারমাইনিংস তার ভেতরেও পড়ে, ঠিক আছে। তো সেখান থেকে পড়বো। কিছু কমিটি, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট কমিটি আছে, যেমন এডুকেশন কমিটি, ফেমাইন কমিটি, সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। এডুকেশন কমিটি আছে, ফেমাইন কমিটি, মহামারী হতো সেরকম কমিটি গঠন করা হতো, ঠিক আছে, বা কমিশন যেগুলোকে বলা হয়। এরপরে আসে হচ্ছে গভর্নর জেনারেল এবং ভাইসরয়, গভর্নর জেনারেল আর ভাইসরয়, এবং তাদের আমলে কে কোন কাজটা করে গেছে। সবাই ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু গভর্নর জেনারেল খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, যার ভেতর যেমন ধরো হেস্টিংস রয়েছে, ডালহৌসি রয়েছে, তারপরে হচ্ছে ক্লাইভ রয়েছে, কার্জন রয়েছে, মিন্টো রয়েছে, মরলে মিন্টো রিফর্মসের টাইমে আসে, চেমসফোর্ড রয়েছে, তো খুব সম্ভবত মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের টাইম পিরিয়ডে ছিল। তো এরকম বেশ কয়েকজন গভর্নর জেনারেল, ভাইসরয় ইম্পর্টেন্ট হয়ে থাকে। এছাড়া তার সাথে তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেগুলো থাকবে সেগুলো সব সাবজেক্টেই তোমাদের সলভ করতে হবে, এটা আলাদা করে আর আমি বলছি না। এরপরে যেমন দেখো জিওগ্রাফির মধ্যে দেখো, ফিজিক্যাল জিওগ্রাফি যখন আমরা বলি তখন তার ভেতর কী কী থাকে, জিওমরফোলজি থাকে, প্রথম অংশটা ফিজিক্যাল জিওগ্রাফির এনসিইআরটির প্রথম 7টা মতো চ্যাপ্টার জিওমরফোলজি থাকে। তারপর 8 থেকে 5টা চ্যাপ্টার, 8, 9, 10, 11, 12 নম্বর অবধি থাকে ক্লাইমেটোলজি। তারপরে 2টো চ্যাপ্টার থাকে ওশানোগ্রাফি, 13 আর 14 থাকে ওশানোগ্রাফি। এইবার এই রিসেন্ট টাইমে যেটা দেখা যাচ্ছে, বা বলতে পারো ইনপুট আউটপুট রেশিও, যেটাতে আমরা ইনপুট যতটা দেবো তার তুলনায় আউটপুট কতটা পাচ্ছি, সেটা সবচেয়ে বেশি কোথায় থাকে, ক্লাইমেটোলজিতে থাকে, ঠিক আছে। ওশানোগ্রাফিতে মোটামুটি থাকে, আর জিওমরফোলজিতে না যত দিন যাচ্ছে কোশ্চেন কমছে, ঠিক আছে। প্রিলিমসে এখন খুব একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে না, যদি বা করে একটা চ্যাপ্টার আমি বলে দিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে ল্যান্ড ফর্মস। একটা চ্যাপ্টার পাবে তোমরা ল্যান্ড ফর্মস অ্যান্ড দেয়ার ইভলিউশন বলে। তো সেই ল্যান্ড ফর্মসের মধ্যে দেখতে পাবে কিছু ডিপোজিশনের ফলে তৈরি হয়, কিছু এরোশনের ফলে তৈরি হয়। তো ম্যাক্সিমাম পরীক্ষা এরকম আসতে পারে, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যান্ড ফর্মস আর দ্য ডিপোজিশনাল ওয়ার্ক অফ ওয়াটার, মানে জলের ডিপোজিশনের ফলে কী কী হয়েছে, বা রিভারের ডিপোজিশনের ফলে কী কী হয়েছে, বা এয়ার বাতাসের এরোশনের ফলে কোন কোন তৈরি হয়েছে, ঠিক আছে, বা ওয়েভস ঢেউয়ের এরোশনের ফলে কী কী তৈরি হয়েছে। তো পার্টিকুলারলি শুধু সেইটুকু মনে রেখো যে কোন ল্যান্ডফর্মটা কীভাবে হয়েছে। আদারওয়াইজ যদি বলো ম্যাক্সিমাম
এফোর্টসটা কোথায় দেওয়া উচিত, দ্যাট ইজ ক্লাইমেটোলজি। কেন? বিকজ ক্লাইমেট, একটা জিনিস মাথায় রাখবে, যে টপিকটা বদলায়, যে টপিকটা চেঞ্জেস আসে এবং যেটা পড়ে অ্যাকচুয়ালি এক্সাম যখন তোমরা চাকরি করবে তখন কিছু কাজে আসবে, দ্যাট ইজ ক্লাইমেটোলজি। কারণ ওশানোগ্রাফি এবং জিওমরফোলজিতে খুব বেশি চেঞ্জেস হচ্ছে না, যেটুকু হয়ে গেছে, যেটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট অলমোস্ট। কিন্তু ক্লাইমেটোলজিতে না বদল আসছে, কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেহেতু, আর ওটা আমাদের ওপর বেশি ইম্প্যাক্ট ফেলে। তো যার জন্য যত দিন যাচ্ছে ক্লাইমেটোলজির উপরে কোশ্চেন কিন্তু অনেক বেশি বাড়ছে। সো ক্লাইমেটোলজির উপর এমফাসাইজ রাখবে। আর ইন্ডিয়ার ফিজিওগ্রাফি যে চ্যাপ্টারটা রয়েছে, ভূপ্রকৃতি যেটাকে বলা হয়, যার ভেতর লোকেশন, মাউন্টেন, পিক, রিভার এগুলো সব ইনক্লুডেড হয়। স্পেশালি পরীক্ষায় জিজ্ঞেস করে কিভাবে, অমুক পাস, নাথুলা পাস, বোমডিলা, শিবকিলা, এরকম নাম দেবে, দিয়ে বলবে কোন পাহাড়ে আছে, কোন জায়গায় রয়েছে, বা ক্রনোলজিক্যাল অর্ডারে নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ, ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট, ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাও, বা অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে সাজাও, পার্টিকুলার লোকেশন দেবে, পাস দেবে, মাউন্টেন দেবে, লোকেশন দেবে, এইভাবে করে জিজ্ঞেস করে থাকে, ঠিক আছে। ইভেন নদীরও তাই, নদীরও ধরো পার্টিকুলার কোন নদীর আশপাশ থেকে কোন শহর গেছে, বা কোন নদীটা ছোট নদী, স্পেশালি স্মল রিভার, এখানে আমি লিখে রেখেছি দেখো, রিভার ব্র্যাকেটে স্মল লেখা, এবং তাদের লোকেশন, ঠিক আছে। স্মল নদী, বড় নদীর ওপর যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, হচ্ছে ইন্দাস, ব্রহ্মপুত্রা, এগুলোর ওপর কোশ্চেন আজকাল আসে না বললেই চলে। ছোট ছোট নদী আসে যে নামগুলো আমরা খুব একটা পড়িও না, আমরা স্কিপ করে যাই, ঠিক আছে। পেন্নার, ভেল্লার, পেরিয়ার, এই টাইপের যেগুলো মানে খুব আনকমন, সাউথ ইন্ডিয়ান রিভার হতে পারে কিছুটা, বা কিছুটা কারোর ট্রিবিউটারি, ছোটোখাটো নদী, পার্টিকুলার একটা ন্যাশনাল পার্কের মধ্যে বা পার্টিকুলার কোনো একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, সেই ধরনের নদীর ওপর এমফাসাইজটা বেশি থাকে। এরপর এগ্রিকালচার, ইরিগেশন অতি অবশ্যই ইম্পর্টেন্ট। এগ্রিকালচার পুরো পড়তে হবে। এগ্রিকালচারের 9টা সিঙ্গেল টপিক বাদ দেওয়া যাবে। জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকেও এগ্রিকালচার ইম্পর্টেন্ট, ইকোনমির পয়েন্ট অফ ভিউ থেকেও এগ্রিকালচার ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিজ এবং লোকেশন অলরেডি বহুবার কোশ্চেন আসে, প্রত্যেক বছর একটা কোশ্চেন তো মিনিমাম থাকেই কোনো না কোনো ইন্ডাস্ট্রির ওপর, টাইটেনিয়াম হোক, লিথিয়াম হোক, বেরিয়াম হোক, তারপর ইয়ে হোক, কি বলে, কোনো পার্টিকুলার গ্যাসিয়াস হোক, কিছুই হোক না, মানে যেটাই হোক না কেন, কোনো না কোনো একটা ইন্ডাস্ট্রি, সেটার লোকেশন, 3টে ইন্ডাস্ট্রি দেবে, তার 3টে লোকেশন দেবে, কোথায় কোন কোন ইন্ডাস্ট্রিটা বেশি হচ্ছে, ঠিক আছে। সো সেই ইন্ডাস্ট্রি এবং স্পেশালি মিনারেলের ওপর বেস করে যে ইন্ডাস্ট্রিগুলো হয়ে থাকে এবং তাদের লোকেশন। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের যে ফেনোমেনা থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স ফেনোমেনা, যেটা তোমরা পিটি 365 বা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যে ম্যাগাজিন থাকে তার ভেতরে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স ফেনোমেনা। মানে রিসেন্ট টাইমে জিওগ্রাফিক্যাল কোনো চেঞ্জেস হচ্ছে, লাইক ধরো আর্টিক রিজিয়ানে হোল দেখা গেছে, আর্টিক হোল যেটাকে বলা হয়ে থাকে, বা স্ট্র্যাটোস্ফেরিক হোল যেটাকে বলা হচ্ছে, এটা একটা রিসেন্ট ফেনোমেনা বা কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে, বা ক্লাইমেট চেঞ্জ কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে। তো যেগুলো কারেন্ট ফেনোমেনা থাকে সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়। এরপর আসে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের মধ্যেও সেম তাই, এনভায়রনমেন্ট যখন বইটা ধরবে, যে কোনো বই ধরো না কেন, তার 4টে সেকশনস থাকে। একটা থাকে হচ্ছে প্রথম বেসিক এনভায়রনমেন্ট, তারপর থাকে বায়োডাইভার্সিটি, তারপর থাকে ক্লাইমেট চেঞ্জ, তারপর থাকে ইন্টারন্যাশনাল কনভেনশন, অ্যাক্ট, পলিসি, এগুলো। যার ভেতরে প্রথম যে সেকশনটা থাকে ওটা শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য থাকে, এক্সামে সেরকম জিজ্ঞাসা এখন করে না। কোনটা ইম্পর্টেন্ট হয়? ক্লাইমেট চেঞ্জ ইম্পর্টেন্ট হয়, বায়োডাইভার্সিটি ইম্পর্টেন্ট হয়। ক্লাইমেট চেঞ্জে স্ট্যাটিক প্লাস কারেন্ট দুটোই। স্ট্যাটিকের মধ্যে কোনগুলো? স্পেশালি কনসেপ্টগুলো, ঠিক আছে। এখানে আমি এখানে একটা টপিক বাদ দিয়ে গেছি, দ্যাট ইজ পলিউশন। এটা আমার খেয়াল ছিল না, আমি অ্যাড অন করে দিলাম। পলিউশন উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। পলিউশন কেন? কারণ যেটা না বর্তমান দিনে বেশি সমস্যা ক্রিয়েট করে সেটাই পরীক্ষায় বেশি জিজ্ঞেস করে, যেমন ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওশান অ্যাসিডিফিকেশন, এগুলো একটা প্রবলেম। পলিউশন, এয়ার পলিউশন যার ভেতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওয়াটার পলিউশন ইম্পর্টেন্ট, বিওডি, সিওডি, ডিও, এগুলোর ডেফিনেশন, কনসেপ্ট, এগুলো ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, টার্মস এবং মিনিং ইম্পর্টেন্ট হয়। বায়োডাইভার্সিটির মধ্যে দেখো কি কি ইম্পর্টেন্ট হচ্ছে। বায়োডাইভার্সিটি সব ইম্পর্টেন্ট হয় আমি বলবো না, বায়োডাইভার্সিটির মধ্যে সিলেক্টিভ কিছু অ্যানিমাল যেটা মনে রাখা সম্ভব, তাদের কিছু ফিচার, স্পেশালি লোকেশন, তারা কোন স্টেট থেকে বিলং করে, তাদের কি কি, যদি কেউ নকটারাল হয় রাত্রিবেলা জাগে, কেউ দিনের বেলা জাগে, সেগুলো, বা কেউ হাত দিয়ে কোনো টুল বানাতে পারে, বা কেউ গাছে থেকে অ্যাবোরিয়াল হয়, গাছ থেকে গাছে লাফিয়ে যায়, এরকম কিছু ফিচার্স থাকে তাদের। কেউ ধরো কোনো জিনিস বানাতে পারে, যেমন মাঙ্কি টুল মেকিং করতে পারে, হাতি টুল মেকিং করতে পারে। তো কিছু কিছু অ্যানিমেলের কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য হয়, সেই সমস্ত অ্যানিমেলদের কি করব আমরা, সেই ফিচার্সগুলো মুখস্থ করবো, এবং তাদের লোকেশন কোন বায়োডাইভার্সিটিতে দেখা যায় তাদেরকে, লাইক কোন ন্যাশনাল পার্ক বা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ কোথায় দেখা যাচ্ছে, বা যেগুলো নিউজে ছিল। মোদ্দা কথা হচ্ছে স্পেশালি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, যেগুলো লাস্ট 1-1.5 বছরে যে নিউজে এসছে যে অ্যানিমেলগুলো, সেইগুলো। আচ্ছা, এছাড়া প্লেসেস ইন নিউজ, যেমন ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ, সমস্তগুলো তো ইম্পর্টেন্ট হয় না, কারণ প্রচুর ন্যাশনাল পার্ক আছে, প্রচুর বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। আমি আগের বছর যখন এক্সাম দিয়েছি তখনই প্রায় 115-20টার কাছাকাছি ছিল, তো এখন তো আরও বেড়ে যেতে পারে। তো যার জন্য এইগুলো সংখ্যায় প্রচুর বাড়তে থাকে, এত মুখস্থ করা সম্ভব না। যেগুলো লাস্ট 1-1.5 বছরে নিউজে এসছে কোনো না কোনোভাবে,
সেইগুলো হচ্ছে প্লেসেস ইন নিউজ থেকে করব। এছাড়া ইন্টারন্যাশনাল কনভেনশন ইজ অলসো ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো হয়েছে লাইক মাইগ্রেটরি স্পিসিসের ওপর সিএমএস বা বোন কনভেনশন রয়েছে, বা তোমাদের যেটা রিও প্লাস 2020 রয়েছে, তারপর রিও প্লাস প্লাস রয়েছে, একটা রিড রয়েছে। এই যেগুলো কনভেনশনগুলো রয়েছে ইম্পর্টেন্ট, জেনেভা কনভেনশন রয়েছে, মিনামাটা কনভেনশন রয়েছে, এই টাইপের যে কনভেনশনগুলো রয়েছে স্পেশালি যেগুলো কোনো না কোনো ল্যান্ডমার্ক ইভেন্টকে ডিফাইন করে। ল্যান্ডমার্ক ইভেন্ট লাইক UNFCCC, UNFCCC, CBD এরকম টাইপের ল্যান্ডমার্ক ইভেন্ট হয়েছে যেই কনভেনশনগুলোর মাধ্যমে, সেই কনভেনশনগুলো ইম্পর্টেন্ট হয়। এছাড়া হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্ট কোনগুলো, যেমন ফরেস্ট অ্যাক্ট, ট্রাইবাল অ্যাক্ট, এরকম ধরনের বেশ কিছু অ্যাক্ট রয়েছে যে অ্যাক্টের কিছু ফিচার্স থাকে আর তাদের কি কোন জায়গায় লাগু হয়েছে, কাদের উপর লাগু হয়েছে, 5th শিডিউল 6th শিডিউল এরিয়াতে লাগু হয়েছে কিনা, ট্রাইবাল এলাকাতে লাগু হয়েছে কিনা, এরকম টাইপের কিছু ফিচার্স আমাদেরকে মুখস্থ করতে হয়। ইন্ডিয়াতে যে ফরেস্ট অ্যাক্টগুলো বা ট্রাইবাল অ্যাক্টগুলো যে পাস হয়ে থাকে এনভায়রনমেন্ট রিলেটেড সেগুলো। এছাড়া পলিউশন, যেটা তো আমি বলেই দিলাম, পলিউশনের মধ্যেও স্পেশালি এয়ার পলিউশন আর ওয়াটার পলিউশন, আর একটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক পলিউশন, এগুলো আজকাল ইম্পর্টেন্ট, যেগুলো নিউজে রয়েছে। দেখো প্লাস্টিক ওয়েস্ট নিউজে রয়েছে, এয়ার পলিউশন নিউজে রয়েছে, মানে যেটা আমাদেরকে এখন এই মুহূর্তে প্রবলেম ফেস করাচ্ছে বা সমস্যা ক্রিয়েট করছে যে পলিউশনটা, সেই পলিউশনের উপর এমফাসাইজ বেশি করে। যেমন ল্যান্ড পলিউশন, নয়েজ পলিউশন, এগুলো থেকে খুব একটা এখন আর কোশ্চেন দেয় না, কারণ তার যে প্রবলেম ক্রিয়েট করার যে লেভেলটা সেটা তুলনামূলক কম, রাদার দ্যান এয়ার পলিউশন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইলেকট্রিক ভেহিকলস, এইগুলো আর কি বেশি আছে। এরপর চলে আসবে ইকোনমিতে। ইকোনমিতে কী কী আসছে, ফার্স্ট এই জায়গাটাতে হয়তো লাইট পড়েছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং মানে হচ্ছে জিডিপি, জিএনপি, এগুলো পরীক্ষা এখন আর খুব একটা জিজ্ঞেস করে না, বাট লাস্ট মোমেন্টে না রিভিশন করাটা খুব ইম্পর্টেন্ট হয়, কারণ অনেক ছোট ছোট কনসেপ্টে এর সাথে যুক্ত থাকে। কিভাবে আসে ইকোনমির কোশ্চেন বলে দিচ্ছি। ইনফ্লেশনের সাথে মনিটারি পলিসি কীভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, বা জিডিপির সাথে কীভাবে মনিটারি পলিসি ইম্প্যাক্টেড হচ্ছে, জিডিপির সাথে কীভাবে ইনফ্লেশন ইম্প্যাক্টেড হচ্ছে, ইনফ্লেশনের সাথে জব ক্রিয়েশন, আনএমপ্লয়মেন্ট রেট কীভাবে বাড়ছে কমছে, পভার্টি কীভাবে কমছে বাড়ছে। ইকোনমিতে জেনারেলি কনসিকুয়েন্সেসের ওপর কোশ্চেন আসে, লাইক ধরো কজ অ্যান্ড এফেক্ট, এটা বাড়লে এটা কী হবে, এটা কমলে ওটা কী হবে, এইভাবে করে জিজ্ঞেস করে। তো যার জন্য ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের কনসেপ্টগুলো লাস্ট মোমেন্টে একবার রিভিশন করাটা ইম্পর্টেন্ট হয়। ফিসকাল পলিসির কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি FRBM অ্যাক্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। মনিটারি পলিসি, RBI এর যে পলিসিগুলো, স্পেশালি ব্যাঙ্কিং রেট যেগুলো থাকে, এখানে আমি লিখে দিয়েছি RBI এর যে অ্যাক্টগুলো আসছে, ব্যাঙ্কিং রেট যেগুলো থাকছে, লাইক রেপো রেট, রিজার্ভ রেপো রেট, ব্যাঙ্ক রেট, এরকম টাইপের যে রেটগুলো থাকে, কি পড়বো, এগুলো কত রয়েছে এই মুহূর্তে তাই না। SLR, CRR, SLR বাড়লে মনিটারি পলিসিতে কি ইম্প্যাক্ট পড়বে, CRR কমলে কি ইম্প্যাক্ট পড়বে, ব্যাঙ্ক রেট কমলে কি ইম্প্যাক্ট পড়ে ইন্টারেস্ট রেটের ওপরে, ব্যাঙ্ক রেট বাড়লে কি হতে পারে, রিজার্ভ রেপো রেট বাড়লে কি হতে পারে, রেপো রেট বাড়লে কি হতে পারে, কমলে কি হতে পারে, তারপর রির, এই যে কনসেপ্টগুলো রয়েছে, মেন হচ্ছে একটা কমলে একটা বাড়লে কি হবে, আমি এখানে লিখে দিয়েছি দেখো। এবং ইনফ্লেশন, কনসিকুয়েন্সেস, কজ অ্যান্ড এফেক্ট অন দ্য মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, বোঝা গেছে। তাহলে এই চ্যাপ্টারগুলো যখন পড়বই এভাবে যে যদি এটা বাড়ে তাহলে এটার রেজাল্ট কী হবে, যদি এটা কমে তার রেজাল্ট কী হবে, কনসিকুয়েন্সগুলো মানে রেজাল্টগুলো এবং কজ অ্যান্ড এফেক্ট এর সাথে কি সম্পর্ক, প্রত্যেকটা চ্যাপ্টারে ইকোনমিতে এইভাবে করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। এছাড়া হচ্ছে WTO, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এই যে ইন্টারন্যাশনাল বডিগুলো রয়েছে, এখানে লেখা নেই আইএমএফটা আমি লিখে দিলাম। এই যে বডিগুলো রয়েছে এই বডিগুলোর ওপর এমফাসাইজ রাখবে। এরপর আসে এগ্রিকালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগ্রিকালচারের মধ্যে বহুবার কোশ্চেন এসছে, লাইক সাবসিডি, ফুড সাবসিডি, ফার্টিলাইজার সাবসিডি, এই ধরনের সাবসিডিগুলো ইম্পর্টেন্ট। যখনই সাবসিডি পড়বো তার সাথে অটোমেটিকভাবে WTO কানেক্টেড হয়ে যাবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কানেক্টেড হয়ে যাবে। যারা পড়াশোনা করেছো তারা ডেফিনেটলি জানবে, আমি কিচ্ছু নতুন বলছি না। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট লাস্ট 1-1.5 বছর ধরে পড়াশোনা করছো তাদের কাছে এগুলো সবই মানে পুরনো, কোনো কিছু নতুন নয়। হ্যাঁ, যারা নতুন দেখছো ভিডিওটা, 26-27 এক্সাম দেবে, তাদের কাছে নতুন, ডোন্ট ওয়ারি, যখন পড়বে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এছাড়া ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সটার্নাল সেক্টর অলসো ইম্পর্টেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের এক্সটার্নাল সেক্টর, এখানে আমি একটা টপিক বাদ দিয়ে গেছি, একটু অ্যাড অন করে নিও। লাইক ম্যাক্রো ইকোনমিক যে ফ্যাক্টরগুলো থাকে, যেমন ধরো আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এগুলো ধরে পড়তে হবে এরকমটা নয়। লাইক আনএমপ্লয়মেন্টের মধ্যে ডিফারেন্ট টাইপের আনএমপ্লয়মেন্ট হয়, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট হয়ে থাকে, ঠিক আছে। পভার্টির মধ্যে ইনফ্লেশনের ডিফারেন্ট ইনফ্লেশন হয়, কোর ইনফ্লেশন হয়, হেডলাইন ইনফ্লেশন হয়, এগুলো ডিফারেন্ট টাইপের ইনফ্লেশন থাকে, ডিফারেন্ট টাইপের পভার্টি থাকে, ডিফারেন্ট টাইপের আনএমপ্লয়মেন্ট থাকে। কাকে গরিব বলা হতে পারে, কাকে আনএমপ্লয়েড বলা হতে পারে, কাকে এমপ্লয়েড বলা হতে পারে, এরকম ছোট ছোট ডেফিনেশন হয়। সেগুলো লাস্ট মোমেন্টে একবার দেখো, কারণ এগুলো না খুব গুলিয়ে যায়। যদি লাস্ট মোমেন্টে রিভিশন না করো, যেহেতু 7-8 রকমের থাকে, ভুলে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, এছাড়া হচ্ছে সার্ভিস সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, এই যে সেক্টরগুলো রয়েছে না, এগুলো কারেন্ট আপডেট করতে হবে। ইভেন এগ্রিকালচারেও তাই। এগ্রিকালচার, দেখো এগ্রিকালচার তো একটা সেক্টর না, সো আমাদের যে ডিফারেন্ট সেক্টর রয়েছে, প্রাইমারি সেক্টর,
সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এই তিনটে সেক্টরেরই প্রত্যেকটারই কী করতে হবে, কারেন্ট আপডেট পড়তে হবে। স্ট্যাটিক পড়ে খুব একটা লাভ হবে না। তো সার্ভিস সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, এগুলো সমস্তটা কারেন্ট আপডেট পড়বো। এইবার পড়বো কোথা থেকে, ইকোনমিক সার্ভে বাজেট থেকে। ইকোনমিক সার্ভে বাজেট মাস্ট, তোমাদের প্রত্যেককে পড়তে হবে। ইকোনমিক সার্ভে বাজেট বাদ দিয়ে কোনোভাবে পসিবল নয়। 25-এ যেটা বেরিয়েছে সেটাই 25-এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যারা 26-এ দেবে বলে দেখছো ভিডিওটা, তারা 26-এ যেটা বেরোবে সেটা পড়বে। এরপর আসবো নেক্সট টপিক, দ্যাট ইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকেরও অবভিয়াসলি পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করে, কিন্তু যখনই কোনো ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্সের পড়বো তার ভেতর আমরা অটোমেটিক স্ট্যাটিক ইনফরমেশন এমনিই পেয়ে যাই। ঠিক আছে, আমি যদি স্টেম সেল থিওরি তোমাদের না বোঝাই, আমি স্টেম সেল থিওরিতে কী আপডেট হয়েছে বোঝাতে পারবো না। 3 প্যারেন্ট বেবি কি যদি আমি না বোঝাই, ক্লোনিং কি সেটা যদি না বোঝাই, তাহলে অটোমেটিক আমি স্ট্যাটিক বোঝাতে, কারেন্ট বুঝবে না। সো আমি ব্যাচেও করানো বলো বা যে কোনো ম্যাগাজিনে বলো, সব জায়গাতে প্রথমে স্ট্যাটিকটা বোঝানো হয়, তার সাথে কারেন্টটাকে লিঙ্ক করা হয়। দেখো বেসিক্যালি যদি সায়েন্স অ্যান্ড টেক বলি, তার সিলেবাস খুবই ছোট হয়। বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, স্পেস টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি, আইটি অ্যান্ড কম্পিউটার্স, এমার্জিং টেকনোলজি বা নিউ যে টেকনোলজি থাকে, যার ভেতরে আইটিআইগুলো চলে আসে। এই 6টা বেসিক টপিক রয়েছে, আর একটা হেলথ অ্যান্ড ডিজিজ বলে একটা টপিক থাকে। ঠিক আছে, তো যার ভেতরে বলতে গেলে পড়তে হয় সবকটাই, বাট লাস্ট মোমেন্ট রিভিশনে যেগুলো লাস্ট বেশি আসছে, দ্যাট ইজ বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির যে নিউ আপডেট থাকে বা কনসেপ্ট থাকে সেটা। ডিফেন্স টেকনোলজিটাও আসছে, ডিফেন্স টেকনোলজির ওপরেও লাস্ট 2-3 বছরে কোশ্চেন এসছে। এরপর আসে স্পেস টেকনোলজি। স্পেস টেকনোলজিতে কারেন্ট অ্যাফেয়ার্সটাই শুধু দেখবে, বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই। হেলথ অ্যান্ড ডিজিজেও বেশি ডিটেলে যাবে না, কোন রোগের কী ফিচার্স থাকে আর রোগটা কেমন হয়, ব্যাস দ্যাটস ইট। কিসের অভাবে কোন রোগ হয়ে থাকে, বা সেই যদি কোনো রিলেটেড কোনো কী বলে ওটাকে আমরা ভ্যাকসিন বেরিয়ে থাকে, সেই ভ্যাকসিনটা একবার দেখে নিতে পারো। আর হচ্ছে এমার্জিং টেকনোলজি, যেগুলো উঠতি যেগুলো, এমার্জিং টেকনোলজি মানে উঠতি টেকনোলজি যেগুলো, যেমন এআই থাকে, আইটি থাকে, ঠিক আছে, এগুলো কম্পিউটার্স থাকে, কিছু কিছু এর ভেতরে চলে আসে। সবগুলো পরীক্ষায় আসে না। যেমন হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ওপরে কোশ্চেন এসছে, এআই এর ওপর কোশ্চেন এসছে, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটির ওপর কোশ্চেন এসছে। তো বেসিক্যালি টেকনোলজির জন্য টোটালটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই এনাফ হয়ে যায়। আর যেহেতু এটাতে স্ট্যাটিক নেই, সেহেতু আশা করি সবাই সবটা পড়তে পারবে, পড়া উচিত। অ্যাটলিস্ট 10-12টা কোশ্চেন আজকাল আসছে। এরপর আসবো পলিটির তো অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড হয়েই যাচ্ছে। পলিটিতে লক্ষ্মীকান্তে প্রচুর চ্যাপ্টার, প্রায় 80-85টা চ্যাপ্টার, যার ভেতর লাস্ট মোমেন্টে 30-40টা মতো চ্যাপ্টার পড়লে হয়ে যাবে আশা করছি। দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্রিয়াম্বেল, স্পেশালি টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিয়াম্বেলে যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ইতিহাসের চ্যাপ্টার, ঠিক আছে, হিস্ট্রির চ্যাপ্টার, বাট তাও এখানেও আর একবার পড়ে নেবে। শেডিউল ইম্পর্টেন্ট হয়, শিডিউলের ওপর কোশ্চেন এসছে 12টা শিডিউল। বেয়ার অ্যাক্ট, শুধুমাত্র অ্যাক্ট, কোন অ্যাক্টে কী বলা আছে, বেয়ার অ্যাক্ট বলা হয় যেটাকে, সেটা লক্ষ্মীকান্তও পাবে, বাট অত ডিটেলে পাবে না। বেয়ার অ্যাক্টের আলাদা একটা বই বা পিডিএফ মতো হয়, চাইলে প্রিন্ট আউট বার করে, লাস্ট মোমেন্টে দরকার নেই। যারা 26-27 দেবে তারা করতে পারো, বাট যারা 25-এ দেবে তাদের দরকার নেই। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট হয় কি, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি। এই তিনটে অবশ্যই ইম্পর্টেন্ট। এই তিনটে মানে কোশ্চেন আসুক না আসুক, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো সব বছর দেয় না, বাট ফান্ডামেন্টাল রাইট যেমন খুব ইম্পর্টেন্ট হয়, প্রত্যেক বছরই বলতে গেলে থাকে। ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি সব বছর থাকে না, বাট 2-1 বছরের মাথায় করে তো অবশ্যই থাকে। তো যার জন্য বাদ দিও না, কারণ বাই চান্স এসে যেতেই পারে তোমাদের বছরে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট হয়, স্পেশালি লক্ষ্মীকান্তের যে পার্ট 1, প্রথম 11টা চ্যাপ্টার না, ওটা পুরোটাই পড়তে হয়, ইম্পর্টেন্ট হয় পুরোটা। এরপর আছে অ্যামেন্ডমেন্ট বলে যে চ্যাপ্টারটা আছে, এবং হচ্ছে বেসিক স্ট্রাকচার, আমি শর্টে বিএস লিখে দিয়েছি, বেসিক স্ট্রাকচার যেটা, ঠিক আছে। তো এগুলো মোটামুটি ফার্স্ট যে পার্টটা থাকে, এখান থেকে আমরা 1টা 2টো, এইটা একটা চ্যাপ্টারেই পাবে, 3টে 4 5 6 7 8টা চ্যাপ্টার তো মিনিমাম পড়তেই হবে। এরপর দেখো কি করবে, যখন পড়বে একসাথে করে পড়বে। যখন প্রাইম মিনিস্টার পড়ছো, চিফ মিনিস্টার পড়ে নাও। যখন কাউন্সিল অফ মিনিস্টার সেন্টারের পড়ছো, তখন স্টেটের কাউন্সিল অফ মিনিস্টারও পড়ে নাও। পার্লামেন্ট পড়লে স্টেট লেজিসলেচার পড়ে নাও। এইভাবে করে পড়লে না তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজে অল্প সময় রিভিশন হয়ে যায়। কি করবে, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, এগুলোকে একসাথে করে পড়বো। এরপরে আসছে হচ্ছে জুডিশিয়ারি, যখন আমরা ধরছি সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি ভার্ডিক্ট যেগুলো থাকে সেগুলো, হাইকোর্ট, এবং হচ্ছে জুডিশিয়াল রিভিউ, মানে জুডিশিয়ারির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো পরপর পড়ে নেব। জুডিশিয়ারি স্পেশালি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জুডিশিয়াল রিভিউ, এগুলো একসাথে করে পড়বো। প্রেসিডেন্ট, গভর্নর, এগুলোকে কি করবো, কম্পেয়ার করে পড়বো, কম্পারিজনে পড়বো প্রেসিডেন্ট, গভর্নর। আচ্ছা, কনস্টিটিউশনাল, নন কনস্টিটিউশনাল যে বডিজগুলো রয়েছে তার সব পড়তে লাগবে না, কিছু কিছু সিলেক্টিভগুলো পড়বো, স্পেশালি ইলেকশন কমিশন, তারপরে হচ্ছে আমাদের ওটাকে কি বলে, ফাইন্যান্স কমিশনের ওপরেও কোশ্চেন এসছে। তারপরে হচ্ছে তোমাদের যে ইয়ে রয়েছে, যে নিউজে থাকে যেগুলো রয়েছে, সিবিআই রয়েছে, তারপরে স্পেশালি এসসি এসটি যেটা এনসিএসসি, এনসিএসটি, এনসিবিসি, কমিশন ফর ওম্যান, এগুলো যে কমিশন রয়েছে তাদের মেম্বার সংখ্যা কতজন মেম্বার থাকে, স্ট্যাটিউটারি নাকি নন স্ট্যাটিউটারি বডি সেটা,
আর তার সাথে হচ্ছে কি ইলেকশন সব বছর ইম্পর্টেন্ট হয় না। ইলেকশন যদি তুমি এবছর এক্সাম দাও মানে তাহলে বোধহয় লাগবে না, কারণ জেনারেলি ইলেকশনের বছর যে বছর লোকসভা ইলেকশন থাকে সে বছরই ইলেকশন রিলেটেড কোশ্চেন বেশি এসে থাকে। লাইক হচ্ছে যে বছর এই যে আমি লিখে দিয়েছি ইলেকশন হচ্ছে লোকসভা ইলেকশনের ইয়ারে বেশি ইম্পর্টেন্ট হয়। তো চাইলে এবছর স্কিপ করতে পারো, খুব একটা চান্স নেই আসার। যদি কোনো কারণে নিউজে থাকে তাহলে পড়ো। জেনারেলি যে বছর ইলেকশন থাকে, লাইক 24 ইলেকশন ছিল, সে বছর আরপিএ যে অ্যাক্টগুলো রয়েছে সেই অ্যাক্টগুলো আমরা সে বছর ভালো করে পড়েছিলাম। আচ্ছা, এছাড়া হচ্ছে 5th and 6th শিডিউল টোটালটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকবার এসছে। এরপরে আসে হচ্ছে ডেলির যে স্পেশাল স্টেটাস রয়েছে 239A 239AA এই যে অ্যাক্টগুলো রয়েছে সেইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়। আর তার সাথে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট, মানে টোটাল যা চ্যাপ্টার ইম্পর্টেন্ট বলেছি তার সাথে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট থাকবে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্টগুলো এর সাথে অ্যাড অন করে পড়তে হবে। তো প্রত্যেকটা চ্যাপ্টারেই স্পেশালি কোন কোন টপিকে, যেমন আর্ট অ্যান্ড কালচারে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে, জিওগ্রাফির ক্ষেত্রে খুব বেশি থাকে না, অল্প কিছু থাকে, এনভায়রনমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ইকোনমিতে তো অবশ্যই ইকোনমি টোটালটাই কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেক টোটালটাই কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিতেও টোটালটা কারেন্ট অ্যাফেয়ার্স। এর সাথে এক্সট্রা দুটো টপিক পড়তে হয়, দ্যাট ইজ হচ্ছে আইআর, যেটা জিওগ্রাফির মধ্যে চলে আসে, আইআর হচ্ছে জিওগ্রাফির মধ্যে চলে আসছে। আচ্ছা, আর তার সাথে চলে আসছে হচ্ছে সোশ্যাল ইস্যু, ঠিক আছে। আইআর আর সোশ্যাল ইস্যু যে টপিকটা রয়েছে, সোশ্যাল ইস্যুতেও কিছু কিছু গভর্নমেন্ট স্কিম থাকছে, তো সেই গভর্নমেন্ট স্কিমগুলো চলে আসছে হচ্ছে এর মধ্যে। তো এই দুটো টপিক এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে, যেটা অবশ্যই পড়তে হয় কারণ পরীক্ষাতে কোশ্চেন আসে। স্পেশালি আইআর প্লেসেস যেগুলো থাকছে, প্লেসেস ইন নিউজ ওয়ার্ল্ডে এবং ইন্ডিয়াতে, তো সেগুলো চলে আসছে জিওগ্রাফির মধ্যে। তো এই হচ্ছে টোটাল সেকশন, যেটা তোমাদের স্ট্যাটিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইউপিএসসি প্রিলিমসের জন্য যারা 25-এ এক্সাম দেবে তাদেরও ইম্পর্টেন্ট, 26-27 জবেই দাও না কেন সব বছরের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। সো এখানে আমি টোটালটা কমপ্লিট করছি, আর বেশি বড় করব না, আশা করছি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে। তো আশা করছি উপকার হয়েছে। যদি ভালো লাগে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও সেটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর তো চলো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।